হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমরা পরিবেশবিদ্যার একটি টপিক ওয়াইজ ক্লাস করব। আজকের টপিক হলো ইকোলজি ও ইকোসিস্টেম। এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বছর প্রাইমারি টেটে কিন্তু অজস্র প্রশ্ন আসে, তাই এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টারে থাকার চেষ্টা করো। আমরা প্রশ্নের মাধ্যমে পুরো চ্যাপ্টারটার যত রকম প্রশ্ন হয় সেগুলো দেখে নেব, কিন্তু ডিটেলসে দেখব। শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখে নেওয়া যাক আজকে কি আছে। দেখো, প্রথমে একটা প্রশ্ন রেখেছি, কে সর্বপ্রথম বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি ব্যবহার করে। তো এখানে তো উত্তর দেওয়া আছে, তার আগে আমাদের জানতে হবে এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কী। আমরা জানি উদ্ভিদ আর পানি মিলে হয় জীবমণ্ডল। এই যে জীবমণ্ডল, শিলামণ্ডল কি পাথর পাহাড় এগুলো নিয়ে শিলা। জীবমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল মানে জলাভূমিটা, মানে জলাশয়, সমুদ্র, সাগর, এগুলো বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডল, এই পুরোটা নিয়েই কিন্তু আমাদের হচ্ছে বাস্তুতন্ত্র। ঠিক আছে, এগুলোর যে সম্পর্ক সেটাকেই আমরা বলবো বাস্তুতন্ত্র। তাহলে কি হলো, জীবমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের যে আন্তঃসম্পর্ক, যে সম্পর্ক, তাকে আমরা বলবো বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রের মূল যদি সবচেয়ে বড় যদি বলা হয়, বাস্তুতন্ত্র সবচেয়ে বড় কোথায়? জীবমণ্ডলে, কারণ এখানে উদ্ভিদ পানি সব আছে, তো এটা সব থেকে বড়। সেই বাস্তুতন্ত্র কথাটি প্রথম কে বলেছিলেন বিজ্ঞানী টানসলে। কত সালে? 1935 সালে। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে কে সর্বপ্রথম বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন? তো 1935 সালে বিজ্ঞানী টানসলে কিন্তু কথাটি প্রথম ব্যবহার করে। এবার আমরা পরের প্রশ্নটায় যাই। 2 নম্বর প্রশ্নে রাখা হয়েছে, ইকোলজি শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করে? ইকোলজি, ঠিক আছে, ইকোলজি মানে কি? ইকোলজি মানে হলো বাসস্থান। ঠিক আছে, তো এই ইকোলজি কথাটি কে বলে? তো আমরা ইকোলজি জিনিসটা কি, ইকোলজি দুটো গিক শব্দ আমি লিখে দিচ্ছি। একটা ওইকোস, OIKOS, ওইকোস, আর একটা হচ্ছে লোগোস। ঠিক আছে, এই দুটো গিক শব্দ থেকে কিন্তু ইকোলজি কথাটি এসেছে। ওইকোস মানে হচ্ছে বাড়ি বা গৃহ বা বাসস্থান, আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। ঠিক আছে, এইটাই হলো ইকোলজি, দুটো শব্দের ভিত্তিতে তৈরি হয়েছে, মানে জীবের বাসস্থান সম্পর্কে জ্ঞান। ঠিক আছে, ইকোলজি কথার অর্থ হলো জীবের বাসস্থান সম্পর্কে জ্ঞান, যেটা দুটো গিক শব্দ ওইকোস এবং লোগোস থেকে এসেছে। তো এই কথাটি প্রথম কে ব্যবহার করে? জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল বা আর্নস্ট হেকেল 1866 সালে কিন্তু প্রথম ইকোলজি কথাটি ব্যবহার করেন। তো দেখো, ডিটেলসে বলা হচ্ছে, ভালো করে ক্লাসটা করো এবং এনজয় করো। ঠিক আছে, ক্লাসটা কেমন হচ্ছে সেটা জানাবে। তো নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, 3 নম্বর প্রশ্ন, বনভূমি এলাকার খাদ্য শৃঙ্খলের উদাহরণ। এরকমই একটা খাদ্য শৃঙ্খলের প্রশ্ন কিন্তু WB টেট 2022 পড়েছিল। বনভূমিতে কী হয়? বনভূমিতে ঘাসপালা হয়, মানে গাছপাতা হয় বা উদ্ভিদ হয়। সেই উদ্ভিদটা কে খায়? বনে হরিণ খায়। আর হরিণকে কে খায়? বাঘ খায়। তাহলে খাদ্য শৃঙ্খলটা কি? উদ্ভিদ, হরিণ ও বাঘ। বোঝা গেল? তাহলে বনভূমিতে গাছপালা জন্মায় বা ঘাসপাতা জন্মায়, সেগুলো হরিণ খায়, এবং সেগুলো হরিণ খায়। আর হরিণকে কে খায়? বাঘ খেয়ে নেয়। তাহলে এটাই হলো খাদ্য শৃঙ্খলের উদাহরণ। নেক্সট যদি আমরা প্রশ্ন দেখি, গেজিং খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ। তো এখানে গেজিং খাদ্য শৃঙ্খলে আমি দুটো উদাহরণ রেখেছি, একটা ডাঙ্গায় আর একটা হচ্ছে জলে। ঠিক আছে, তো ডাঙ্গায় কী হয় আমি যেটা বললাম, এই যে গেজিং একটা দেখো, আমরা একটু আগেই বললাম বনভূমি এলাকার, এটাই গেজিংয়ের একটা, কোথায়? এটা ডাঙ্গায়। তো কী আছে? উদ্ভিদ, হরিণ আর বাঘ। ঠিক আছে, তাহলে গেজিং খাদ্য শৃঙ্খলের ডাঙ্গায় যদি বলা হয় তাহলে উদ্ভিদ, হরিণ, বাঘ। আর জলে বললে উদ্ভিদ, পতঙ্গ, মাছ। আর মাছকে কে খায়? বক খায়। বক, তারপরে মাছরাঙা, এইসব। তাহলে এখানে বক ধরেছি। উদ্ভিদ, পতঙ্গ, মাছ আর বক, এগুলো তো নিজে থেকেই দেওয়া যায়, এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লেখা হয়েছে। পরীক্ষার সময় কিন্তু আমরা খাদ্য শৃঙ্খল থেকে প্রশ্ন আগের বছর WB টেট 2022 পেয়েছিলাম, এবারও পেতে পারি, তাই রাখা হয়েছে। এবার যদি আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই, পুষ্টির গঠন বা টপিক গঠন কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জিনিসটা। দেখো কি বলেছে, একটি বাস্তুতন্ত্রের মধ্যে জীবগোষ্ঠীর বিভিন্ন স্তরের সমবেত বা সম্মিলিত গঠনকে পুষ্টির গঠন বা টপিক গঠন বলে। মানে প্রত্যেকটা যে জীবগোষ্ঠীর তাদের সবাইকে নিয়ে যে পুষ্টির যে গঠন হয় সেটাকেই বলা হয় পুষ্টির গঠন বা টপিক গঠন। সমস্ত জীব, তো ওই জন্যই বলেছে বিভিন্ন স্তরের সমবেত, মানে বিভিন্ন স্তরের জীব, ছোট বড় যত হয় সমস্ত রকম জীবের যে গঠন তাকেই বলা হয় টপিক গঠন। তাহলে বাস্তুতন্ত্রের মধ্যে জীবগোষ্ঠীর বিভিন্ন স্তরের সমবেত বা সম্মিলিত গঠনকেই বলা হয় পুষ্টির গঠন। তাহলে 5 নাম্বারটা আমাদের কিন্তু হয়ে গেল। নেক্সট যদি আমরা দেখি 6 নম্বর প্রশ্ন, উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি।
খুবই ভালো জিনিস যেটা উৎপাদন করে, মানে যারা খাদ্য তৈরি করতে পারে, সেটা কি? তো এখানে সংজ্ঞাটা তো একটু ভালো করে বলতে হবে। তো কি বলেছে দেখো, একটি বাস্তুতন্ত্রে প্রতি একক সময়ে প্রতি একক আয়তনে যে হারে বা যে পরিমাণ জৈব পদার্থ উৎপন্ন হয় তাকে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বলা হয়। তাহলে কি, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট আয়তনে যে হারে জৈব পদার্থ উৎপন্ন হয় বা যে পরিমাণে জৈব পদার্থ উৎপন্ন হয় তাকেই বলা হয় উৎপাদনশীলতা, মানে উৎপাদন করার ক্ষমতা বা প্রোডাক্টিভিটি। তাহলে একক সময়ে এবং একক আয়তনে যে হারে উৎপাদনের জৈব পদার্থ উৎপাদন হয় তাকেই বলবো উৎপাদনশীলতা। তাহলে এইখানে কিন্তু আশা করি কোনো সমস্যা থাকার কথা না। উৎপাদনশীলতা যারা খাদ্য প্রস্তুত করে তাদেরকেই বলা হয়, যেমন গাছ হতেই পারে। তো নেক্সট আমরা যদি বলি, মাটিতে নাইট্রোজেনকে ধরে রাখতে পারে বা স্থায়ী করতে পারে এমন একটি ব্যাকটেরিয়ার নাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাইট্রোজেন মাটিকে ধরে রাখে, মাটিতে নাইট্রোজেনকে সংবদ্ধভাবে ধরে রাখে এমন একটি ব্যাকটেরিয়ার নাম রাইজোবিয়াম। তো ব্যাকটেরিয়াটার নাম কি? রাইজোবিয়াম। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাহলে মাটিতে নাইট্রোজেনকে ধরে রাখতে পারে বা স্থায়ী করতে পারে এমন একটি ব্যাকটেরিয়ার নাম হলো রাইজোবিয়াম। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, জীবের শ্বসনের ফলে কি গ্যাস উৎপন্ন হয়? শোষণের ফলে কি গ্যাস উৎপন্ন হয়? তাহলে আমরা জানি জীবের শোষণের ফলে কার্বন ডাইঅক্সাইড, বা এটাকে সংক্ষেপে যদি লিখি CO2, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। কোন ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে? তো নাইট্রোসোমোনাস এক ধরনের ব্যাকটেরিয়া যারা অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে। তো নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি? খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা। যে ব্যাকটেরিয়াগুলি মাটির নাইট্রোজেন বা নাইট্রেট যৌগকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করে তাকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। তো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি? যারা নাইট্রেটগুলোকে, মাটির নাইট্রেট যৌগগুলোকে নাইট্রোজেনে রূপান্তরিত করে বা নাইট্রোজেনে পরিণত করে তাদেরকে আমরা বলবো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি? নাইট্রেট যৌগগুলোকে নাইট্রোজেনে তৈরি করে। কোথায় তৈরি করে? মাটির মধ্যে। তাকেই আমরা বলবো হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে আমরা পরেরটাই যাই। 11 নম্বর প্রশ্ন, একটি বিয়োজক শ্রেণীর জীবের উদাহরণ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিয়োজক হচ্ছে কিন্তু ছত্রাক জাতীয়। ঠিক আছে। তো ব্যাকটেরিয়া হবে, ছত্রাক হবে, একটি নোমাইটিসিস। ঠিক আছে। তো আমরা ব্যাকটেরিয়া আর ছত্রাকটা পড়ে রাখবো, এটাই ইম্পর্টেন্ট, এইগুলো থেকেই প্রশ্ন দেয়। তাহলে একটি বিয়োজক শ্রেণীর উদাহরণ কি হলো? ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো কিন্তু বিয়োজক শ্রেণীর উদাহরণ। এবার বিয়োজকটা কী জিনিস সেটা আমরা জানতে হবে। ঠিক আছে। আমরা একটু এটা দেখে বলি। বাস্তুতন্ত্রে যে সমস্ত উপাদান আছে মৃতজীবী, যারা মৃত উদ্ভিদ বা খাদকের মৃতদেহ বিয়োজিত করে সেগুলোকেই বলা হয় বিয়োজক। ঠিক আছে। মানে সরল রাসায়নিক যৌগে পরিণত করে তাদেরকে বিয়োজক বলে। যেমন ব্যাকটেরিয়া বা ছত্রাক, এরা কিন্তু এক একটা অণুজীব হয়ে থাকে। কি হয়ে থাকে? এরা কিন্তু অণুজীব হয়ে থাকে। চলো পরেরটাই আমরা যাই, 12 নম্বর প্রশ্নে। এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। স্বভোজী জীব বা উৎপাদক শ্রেণীর একটি জীবের উদাহরণ। স্বভোজী কারা বা উৎপাদক কারা? সবুজ উদ্ভিদ, শৈবাল, এগুলো। তো এখানে দেখো লেখা আছে শৈবাল বা সবুজ উদ্ভিদ বা সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। যেসব ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করতে পারে তাদেরকে বলা হয় উৎপাদক শ্রেণীর বা স্বভোজী জীব। স্বভোজী মানে যারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ঠিক আছে। যেমন সবুজ উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, একটি খাদক শ্রেণীর জীবের উদাহরণ। ঠিক আছে। খাদক, আমরা সব রকম খাদকই রেখেছি এখানে। দেখো তোমাকে এতগুলো চাইবে না, আমি জাস্ট একটা প্রশ্নের মধ্যে সবগুলোকে টেনে দেওয়ার চেষ্টা করেছি। তো তৃণভোজী খাদক কারা? যারা ঘাস পাতা খায়, যেমন গরু, ছাগল, ভেড়া। মাংসাশী খাদক কারা? বাঘ, সিংহ। কিন্তু সর্বভুক খাদক যদি বলা হয় তাহলে কিন্তু মানুষ হয়ে যাবে। মানুষ কিন্তু সব খায়, ঘাস পাতা, মাছ, মাংস সব কিছু খায়। তাহলে মানুষ হলো সর্বভুক প্রাণী। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, মোট প্রাথমিক উৎপাদনশীলতা বা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি কীভাবে প্রকাশ করা হয়? আমরা বললাম একক আয়তনে, একক সময়ে, একক আয়তনে যে পরিমাণ জৈবভর বা জীবভর প্রস্তুত করতে পারে তাকেই আমরা বলি উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। তাহলে কি?
একক জীবভর, একক আয়তন, একক সময়। এইটাই তো পড়লাম, একক সময়ে একক আয়তনে যে পরিমাণ জৈবভর তৈরি করতে পারে তাকেই বলা হয় উৎপাদনশীলতা। তাহলে একক জীবভর, একক আয়তন, একক সময়। তাহলে 14 নম্বরের উত্তরটা হবে কিন্তু একক জীবভর, একক আয়তন অথবা একক সময়। এগুলো অর দিয়ে দেওয়া আছে। নিট প্রাথমিক উৎপাদনশীলতা বা নিট প্রাথমিক প্রোডাক্টিভিটি কীভাবে মাপা হয়? কীভাবে মাপা হয় দেখো, এনপিপি মানে হচ্ছে নিট প্রাইমারি প্রোডাক্টিভিটি, ঠিক আছে, মানে নিট প্রাথমিক উৎপাদনশীলতা। তো নিট প্রাথমিক প্রোডাক্টিভিটি জিপিপি মাইনাস আর, এই জিপিপিটা কি? সামগ্রিক প্রাথমিক উৎপাদনশীলতা মাইনাস শোষণ, ঠিক আছে। তো আমরা এইটাই ভালো করে মনে রাখবো, এনপিপি সমান হচ্ছে জিপিপি মাইনাস আর। এই জিপিপিটা হলো সামগ্রিক প্রাথমিক উৎপাদনশীলতা আর আর মানে হলো শোষণ। এই বিক্রিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এনপিপি সমান জিপিপি মাইনাস আর, এটা কিন্তু আমাদেরকে দারুণভাবে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস এই জায়গাটা। আর নেক্সট কি, পদার্থের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তিকে কি বলে? পদার্থের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তিকে স্মৃতিশক্তি বলা হয়, ঠিক আছে, কাইনেটিক এনার্জি যেটাকে বলা হয়। তো রাসায়নিক শক্তিকে, পদার্থের মধ্যে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে সেটাকে আমরা বলবো স্মৃতিশক্তি। তাহলে এখানে উত্তর হবে কিন্তু স্মৃতিশক্তি। নেক্সট প্রশ্ন, শক্তি কোন এককের সাহায্যে মাপা হয়? শক্তি কিন্তু আমরা যদি এসআইতে বলি, এসআই ইউনিট, আমাদের দুটো ইউনিট থাকে, একটা এসআই ইউনিট, একটা সিজিএস ইউনিট। তো এসআই ইউনিটে জুল আর সিজিএস ইউনিটে হচ্ছে ক্যালোরি। তাহলে শক্তি দুটো ইউনিট, মানে যে কোনো জিনিসের বা যে কোনো একক দুরকম হয়। আমরা 4 রকমের একক জানি, কিন্তু আমরা দুরকম পড়ি, সিজিএস এবং এসআই। তো এসআইতে জুল এবং সিজিএসে ক্যালোরি। তাহলে শক্তি দুটো একক হলো, একটা এসআই পদ্ধতিতে জুল আর সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। নেক্সট প্রশ্ন, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কী? আমাদের যে শক্তি আছে, শক্তির কিন্তু সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, মানে কোনো শক্তি আগে থেকে তৈরি হয়নি। শক্তি কি হয়? শক্তি খালি এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর হয়, বা এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয়। যেমন আমরা দেখলাম এই যে আগের প্রশ্নটায় দেখো, এই যে আগের প্রশ্নটায় রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়? স্মৃতিশক্তিতে। তো এরকমইভাবে শক্তি এক রূপ থেকে আর এক রূপে রূপান্তর হয়। তাহলে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে সৃষ্টি হয়। এটাই হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি সেটা আমরা যদি একটু দেখে নিই। দেখো, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি, যে কোনো কাজে শক্তির 100 ভাগই কার্যকর হয় না। মানে আমরা কোনো কাজ করতে গেলে আমরা 100 ভাগ শক্তি কাজ করি না, বা 100 ভাগ শক্তিকে সাশ্রয় করা যায় না। যে পরিমাণ শক্তি কাজে লাগে না তা পূর্ণ ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয়। মানে যেটা কাজে লাগবে না সেটা পূর্ণ ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয়, আর বাকিটা অব্যবহারযোগ্য শক্তিরূপে তাপ শক্তিতে পরিণত হয়। এটাই হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। মানে যদি আমার 100 ভাগ শক্তি থাকে, তার মধ্যে 80 ভাগ কাজে লাগলো, তাহলে যেটা কাজে লাগবে না সেটা পূর্ণ ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হবে, মানে সেটা আবার পরে ব্যবহার করতে পারবো। আর যেটা কাজে লাগিয়ে গেল সেটা আমরা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এটাই হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। কারণ তাপগতিবিদ্যায় তাপ উৎপন্ন হবে, তো তাপ উৎপন্ন হয়ে যায় যেটা কাজে লাগলো। মানে 100 ভাগের মধ্যে যদি 80 ভাগ কাজে লাগে, তাহলে 80 ভাগটা সৌরশক্তি বা তাপ শক্তিতে উৎপন্ন হয়, কিন্তু বাকি 20 ভাগ কিন্তু পরবর্তীতে পুনর্ব্যবহার হিসেবে কাজে লাগবে। তো এটাই হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। নেক্সট যদি আমরা যাই, জু প্ল্যাঙ্কটন কাকে বলে? আচ্ছা, প্ল্যাঙ্কটন মানে কি সেটা আগে পড়ি। শুধু প্ল্যাঙ্কটন, হ্যাঁ, জু না, শুধু প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন মানে হচ্ছে আণুবীক্ষণিক জীব, ঠিক আছে। জু মানে হচ্ছে পানি, জু মানে পানি, আর ফাইটো মানে হলো উদ্ভিদ। জু মানে আমরা জানি, জু আলিপুর জু আছে চিড়িয়াখানা, জু মানে হচ্ছে পানি, ঠিক আছে। তাহলে জু প্ল্যাঙ্কটন মানে কি? জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের বলা হয় জু প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন কি? জলে ভাসমান আণুবীক্ষণিক, জু প্ল্যাঙ্কটন হচ্ছে জলে ভাসমান আণুবীক্ষণিক জীব, ঠিক আছে। আণুবীক্ষণিক জীব যেটা, বা পানি যেটা হবে, জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের বলা হয় জু প্ল্যাঙ্কটন বা পানি প্ল্যাঙ্কটন। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটনটা কি? ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ। উদ্ভিদ হলে ফাইটো আর পানি হলে জু, ঠিক আছে, বা জীব হলে জু। তাহলে উদ্ভিদ হলে ফাইটো। তাহলে 21 নম্বরটাও আমাদের হয়ে গেল। ফাইটোপ্ল্যাঙ্কটন কি? জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদদের ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়। নেক্সট প্রশ্ন, লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম কি? এটা কিন্তু খুব দরকার। সব সময় বা সব সাময়িক অন্যান্য জীব
অবলুপ্ত হলেও যে সমস্ত জীব সুদূর অতীতে সৃষ্টি হয়ে কোনো পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে আছে সেই সমস্ত জীবকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে। মানে কোনো পরিবর্তন নেই, আগেও যেরকম ছিল এখনও তাই আছে। তাহলে কি বলেছে, সব সাময়িক অন্যান্য জীব অবলুপ্ত হলেও, মানে তাদের সময়কার যে সমস্ত জীব আছে সেগুলো অবলুপ্ত হলেও যে সমস্ত জীব সুদূর অতীতে সৃষ্টি হয়ে কোনো পরিবর্তন ছাড়াই পৃথিবীতে টিকে আছে সেই সমস্ত জীবকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। যেমন স্পেলোডন, লিমিউলাস, তো নামগুলো খুব দরকার, লিমিউলাসটাই কিন্তু পরীক্ষায় দেয়, আর হচ্ছে স্পেলোডন বা লিমিউলাস, ঠিক আছে। তো এই দুটো দেওয়া আছে উদাহরণে। এরা কি করলো, অতীতে যেভাবে সৃষ্টি হয়েছে কোনো পরিবর্তন ছাড়াই, কোনো রকম পরিবর্তন না হয়েই কিন্তু এখনও সেইভাবেই টিকে রয়েছে, এদেরকেই বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। তো নেক্সট আমরা যদি দেখি 23 নাম্বারটা কী আছে, আলোক বিশ্লেষণ কাকে বলে। বেশ সংজ্ঞাগুলোকে রাখা হয়েছে, এগুলো কিন্তু বাড়িতে পড়বে ভালো করে। আমি পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে, নাহলে ইনফিনিটি এডুকেশন বলে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, তাও পেয়ে যাবে। বা আমার ভিডিওর ইয়েতেও কিন্তু মানে সাইডে কিন্তু লেখা থাকে টেলিগ্রাম চ্যানেলের নামটা, সেখান থেকেও গিয়ে তোমরা সার্চ করে নিতে পারো। যারা জয়েন হতে পারোনি এখনও পর্যন্ত, জয়েন হয়ে যাবে। পিডিএফ আস্তে আস্তে সব দিয়ে দেওয়া হচ্ছে, এই পিডিএফটা আজকের মধ্যেই তোমাদের রাত্রিবেলা দিয়ে দেওয়া হবে। তোমরা ভালো করে কিন্তু পিডিএফটা পড়বে, আর আমি এখানে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তাহলে আলোক বিশ্লেষণ কি, সূর্যালোকের উপস্থিতি, আলোক মানে সূর্যালোক, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে যে প্রক্রিয়ায় সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিয়োজিত করে বা বিশ্লিষ্ট করে তাকে আমরা বলবো আলোক বিশ্লেষণ। মানে ক্লোরোফিল কী করে, সক্রিয় ক্লোরোফিল জলকে, মানে আমরা যদি জল করি তাহলে দেখো একটু আমরা যদি বিক্রিয়াটা দেখানোর চেষ্টা করি, H2O এটা জল, এটাকে ভাঙলে H+ আয়ন প্লাস OH- আয়ন, মানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, এই দুটো আয়নে যদি বিয়োজিত করে দেয় তাকেই আমরা বলবো আলোক বিশ্লেষণ। কিন্তু আলোর উপস্থিতি হচ্ছে বলে একে আমরা আলোক বিশ্লেষণ বলবো। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে যে প্রক্রিয়ায় সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন, হাইড্রোজেন মানে H+ আর হাইড্রক্সিল মানে OH- আয়নে বিশিষ্ট করে তাকে আমরা বলবো আলোক বিশ্লেষণ প্রক্রিয়া বা আলোক বিশ্লেষণ। তাহলে 23 নাম্বার আলোক বিশ্লেষণটা মোটামুটি করে আশা করি বোঝা গিয়েছে। যারা বুঝতে পারবে না, অনেকেই হয়তো বুঝতে পারো না একবারে, তারা আরও একবার ভিডিওটা চালিয়ে দেখবে পরে সময় মতো করে। একবারে সবাই যে বুঝতে পারবে এমন কোনো ব্যাপার নেই, পরে বুঝবে। আমি যথেষ্ট চেষ্টা করছি বোঝানোর মতোই, তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একবারের জায়গায় যার দরকার হবে দুবার পড়ে দেখে নেবে একটু। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, পরিব্যক্তি বা মিউটেশন কী। পরিব্যক্তি বা মিউটেশন কী, জীবকোষের প্রোটোপ্লাজমের রাসায়নিক সংগঠনের আকস্মিক পরিবর্তন ঘটিয়ে নতুন কোনো প্রজাতির সৃষ্টিকে পরিব্যক্তি বা মিউটেশন বলা হয়। মানে জীবকোষের প্রোটোপ্লাজম যে আছে, আমাদের জীবের মধ্যে যে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস আছে, ঠিক আছে, সেই প্রোটোপ্লাজমের রাসায়নিক সংগঠনের হঠাৎ পরিবর্তন যদি করিয়ে নতুন কোনো প্রজাতির জীবকে সৃষ্টি করা হয় তাকেই বলা হবে পরিব্যক্তি বা মিউটেশন, ঠিক আছে। তাহলে জীবকোষের প্রোটোপ্লাজমের রাসায়নিক সংগঠনের হঠাৎ পরিবর্তন বা আকস্মিক পরিবর্তন ঘটিয়ে নতুন কোনো প্রজাতি সৃষ্টিকে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। নেক্সট যদি আমরা দেখি 25 নাম্বার, প্রজাতি বা স্পিসিস কী জিনিস। অন্যান্য জীব থেকে জননগতভাবে আলাদা এবং জীবতত্ত্ব অনুসারে স্বতন্ত্র এমন কতগুলো জীবের সমাহারকে প্রজাতি বা স্পিসিস বলে। আমরা মানুষ, আমরাও কিন্তু একটা প্রজাতি, ঠিক আছে। সমস্ত কিছুই একটা, যাদের বৈশিষ্ট্য বা জননগতভাবে কিন্তু তারা আলাদা হবে। তাহলে অন্যান্য জীব থেকে জননগতভাবে আলাদা, মানে প্রত্যেকেরই জননগতভাবে আলাদা আমরা, ঠিক আছে। আমরা মানুষ আলাদা, পশু পাখি, বাঘ, ভাল্লুক এরা আলাদা আলাদা। তো এই সবগুলোকেই বলা হয় জীব, মানে কী বলবো, স্পিসিস বা প্রজাতি। তো সংজ্ঞাটা যদি আমরা আরেকবার দেখে নিই, অন্যান্য জীব থেকে জননগতভাবে আলাদা ও জীবতত্ত্ব অনুসারে স্বতন্ত্র এমন কতগুলো জীবের সমাহারকে প্রজাতি বা স্পিসিস বলা হয়। খুবই এটা কিন্তু ভালো মতো করে পড়বে একটু। নেক্সট যদি আমরা দেখি, জীব বিবর্তন কাকে বলে। মানে কোনো কিছু পানি থেকে আরও একটা নতুন পানির উৎপত্তি বা উৎপন্নকে বলা হয় জীব বিবর্তন। যেমন যে ধীর গতিশীল প্রক্রিয়ায় পূর্বপুরুষ থেকে নতুন জীবের উদ্ভব হয়, মানে পূর্বপুরুষ আগে ছিল তার থেকে নতুন জীবের উদ্ভব হয়, তাকে আমরা জীব বিবর্তন বলি। যেমন উদাহরণ বলতে পারি, যেমন আমরা দেখব মাছ থেকে উভয়চর প্রাণী ব্যাং ট্যাংয়ের কিন্তু সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে মাছ থেকে উভয়চর প্রাণীর উদ্ভব। তাহলে যে ধীর বা গতিশীল, ধীর ও গতিশীল, ঠিক আছে, এই দুটো প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া কিন্তু গতিশীল হবে,
মানে ধীরে ধীরে আস্তে 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 গতিশীল হবে, একবারে ডাইরেক্ট গতিশীল এরকম না, আস্তে 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 গতিশীল হচ্ছে। ধীর গতিশীল প্রক্রিয়ায় পূর্বপুরুষ থেকে নতুন জীব সৃষ্টির বা নতুন জীবের যে উদ্ভব হয় তাকেই আমরা বলবো জীব বিবর্তন। যেখানে উদাহরণ বলতে পারি মাছ থেকে উভয়চর প্রাণীর উৎপত্তি হয়। উভয়চর বলতে ব্যাঙ এই সব সরীসৃপ যারা আছে তাদের, এগুলো কিন্তু মাছ থেকে উৎপন্ন, তাই এগুলোকে বলা হয় জীব বিবর্তন। তাহলে জীব বিবর্তনটাও ভালো করে পড়ে নেবে। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়া কাকে বলে? আমরা এতক্ষণ ধরে ব্যাকটেরিয়া বলছিলাম, তো ব্যাকটেরিয়া কাকে বলে? আণুবীক্ষণিক আদি নিউক্লিয়াস যুক্ত, মানে আদি নিউক্লিয়াস মানে কি, এদের নিউক্লিয়াস কিন্তু খুব একটা মানে পরিপূর্ণ না, এদের নিউক্লিয়েডের মতো থাকে, ঠিক আছে, নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়েড থাকে, তাই এদেরকে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ প্রাচীর বিশিষ্ট। এই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ দ্বারা হয়, ঠিক আছে, কী দ্বারা হয়? সেলুলোজ। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত হয়। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সেলুলোজ বিশিষ্ট এককোষী সরল প্রকৃতির জীবকে ব্যাকটেরিয়া বলে। তো ব্যাকটেরিয়া দু রকমের হয়, একটা উপকারী ব্যাকটেরিয়া, একটা অপকারী ব্যাকটেরিয়া। যেগুলো আমাদের উপকার করে সেগুলো উপকারী ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের ক্ষতি সাধন করে, আমাদের অপকার করে, তাদেরকে অপকারী ব্যাকটেরিয়া বলে। তো ব্যাকটেরিয়া কি? আণুবীক্ষণিক আদি নিউক্লিয়াস যুক্ত কোষ প্রাচীর বিশিষ্ট এককোষী সরল প্রকৃতির জীবকে বলা হয় ব্যাকটেরিয়া। কারণ এটা একটাই কোষ দিয়ে তৈরি হয়, মানুষ অসংখ্য কোষ দিয়ে তৈরি হয়, প্রায় 50 থেকে 60 লাখ কোষ দিয়ে তৈরি হয়, কিন্তু ব্যাকটেরিয়া একটা মাত্র কোষ দিয়েই তৈরি করা হয়। তাই ব্যাকটেরিয়া কিন্তু একটা জীব, ঠিক আছে, এখানে মনে রাখবে ব্যাকটেরিয়া কিন্তু জীব, কিন্তু ভাইরাস জীব আর জ্বরের মধ্যবর্তী একটা জায়গা, ভাইরাস কিন্তু জীব নয়, ঠিক আছে, ব্যাকটেরিয়া কিন্তু জীব। নেক্সট যদি দেখি, পরজীবী বলতে কী বোঝো? পরজীবী মানে হচ্ছে অন্যের উপর ডিপেন্ড করে থাকা, মানে অন্যের কাছ থেকে পুষ্টিরস গ্রহণ করে জীবন ধারণ করা, তাকে আমরা পরজীবী বলবো। তো পরজীবী বলতে কী বোঝো? দেখো, যে খাদক পোষকের দেহ থেকে পুষ্টিরস গ্রহণ করে, মানে আমরা যদি বলি আমাদের যে কৃমি আছে সেটা, এগুলোকে পরজীবী বলতে হবে। বা আমরা যদি দেখি ডিসকভারি চ্যানেলে একটা হাঙ্গর মাছ যদি যায়, তার পাশ দিয়ে দেখবে ছোটো ছোটো অনেক চোষক মাছ থাকে। হাঙ্গর যখন কোনো একটা শিকার ধরে তখন তার মুখটা এত বড় যে হা করে, তার কিছু অংশ মুখের সাইড দিয়ে বেরিয়ে যায়, তো আশেপাশে যে ছোটো ছোটো মাছগুলো থাকে সেগুলো তারা খেয়ে বেঁচে থাকে, এগুলোকে কিন্তু পরজীবী মাছ বলতে পারি। তো সেরকম আমাদের যদি বলা হয় কৃমি, যে খাদক পোষকের দেহ থেকে পুষ্টিরস গ্রহণ করে জীবন ধারণ করে এবং পোষকের ক্ষতি করে, কিন্তু ওই মাছগুলো কিন্তু পোষকের কোনো ক্ষতি করে না, তাহলে ওই জন্য ওই মাছগুলোকে ডাইরেক্ট পরজীবী বলা যায় না। এখানে পোষকের ক্ষতি করছে, মানে কৃমি বা কৃমি আমাদের কিন্তু অনেক ক্ষতি করে। দেখবে ডাক্তার মাঝে মাঝেই বলে 6 মাস পর পর কৃমির ওষুধ খেতে। কেন? বাই চান্স যদি কারোর মধ্যে কৃমি থাকে তাহলে কিন্তু তার শরীর কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, তো ওই জন্য ডাক্তাররা কনসাল্ট করে 6 মাস পর পর কৃমির ট্যাবলেট, বাচ্চাদের যেমন কৃমির হচ্ছে আছে সিরাপের মতো একটা জিনিস আছে, ওই রকম খেতে বলে, কিন্তু কৃমির ট্যাবলেট 6 মাস পর পর খেতে বলে। তো যে খাদক পোষকের দেহ থেকে পুষ্টিরস গ্রহণ করে এবং জীবন ধারণ করে এবং পোষকের ক্ষতি করে, তাদেরকে আমরা বলবো পরজীবী, যেমন উদাহরণস্বরূপ কৃমি। নেক্সট প্রশ্ন 29 নম্বর, ভেক্টর কাকে বলে? ভেক্টরও কিন্তু একটা পরজীবী, ঠিক আছে, যে সমস্ত বাহক পরজীবী বা রোগ জীবাণু বহন করে একে এক পোষক থেকে অন্য পোষকে রোগ বিস্তার করে, তাকে ভেক্টর বলে। মানে যারা বাহক হিসাবে কাজ করে, মানে তোমার শরীরের কোনো রোগ আমার শরীরে যদি বহন করে দেয় তাহলে আমরা তাকে ভেক্টর বলবো। তো এগুলো কিন্তু আবার পরজীবী হবে, যে সমস্ত বাহক পরজীবী বা রোগ জীবাণু বহন করে এক পোষক থেকে অপর পোষকে রোগ বিস্তার করে, মানে তোমার কোনো রোগ আমার শরীরে কেউ প্রবেশ করিয়ে দিল, তাদেরকেই আমরা বলবো ভেক্টর। যেমন মশা হলো ম্যালেরিয়া, ফাইলেরিয়া প্রভৃতি রোগের ভেক্টর। তাহলে ম্যালেরিয়া রোগের ভেক্টরকে মশা, পরীক্ষা এটা দেয় কিন্তু, মশা হলো ম্যালেরিয়া রোগের ভেক্টর। ফাইলেরিয়া এটা কিন্তু দেয় না পরীক্ষায়, ম্যালেরিয়াটাই দেয়, তাহলে মশা কিন্তু একটা ভেক্টর, মাছিও ভেক্টর। তো এগুলো অনেক আছে, তো আমরা এগুলো যেইটুক দরকার সেইটুক করে পড়ে মোটামুটি জিনিসটাকে বোঝার চেষ্টা করবো, যাতে পরীক্ষায় সমস্ত প্রশ্ন করে আসতে পারি। তাহলে যে সমস্ত পরজীবী বা রোগ জীবাণু বাহন করে একে এক পোষক থেকে অপর পোষকে রোগ বিস্তার করে, তাকে আমরা বলবো ভেক্টর। তাহলে 29 নম্বরটা আমাদের কভার হয়ে গেল। এবার আমরা যাই 30 নম্বরে, বাষ্পমোচন কাকে বলে? বাষ্পমোচন কিছুই না, উদ্ভিদ যে জলটা শোষণ করে মাটি থেকে, সেই জলের কিছুটা অংশ সে যখন বেশি হয়ে যায় এক্সেস, তখন সে বাষ্পমোচন করে বাইরে ফিরিয়ে দেয়, যার ফলে মেঘ হয়, ঠিক আছে, এই বাষ্পমোচন হলো এটাই। তো যে জৈবিক প্রক্রিয়ায় বা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সজীব কোষ জলীয় বাষ্পকে পরিবেশ মুক্ত করে, মানে জলীয় বাষ্পকে পরিবেশে মুক্ত করে দেয়, মানে জলকে পরিবেশে মুক্ত করে দেয়, তখন তাকে আমরা বলবো বাষ্পমোচন।
ঠিক আছে, তাহলে জলীয় বাষ্পকে পরিবেশে মুক্ত করে দেওয়াকেই বলা হয় বাষ্পমোচন। নেক্সট প্রশ্ন, বাষ্পীভবন কাকে বলে? যে ভৌত প্রক্রিয়ায় জল বাষ্পে পরিণত হয়। দেখবে আমরা গ্যাসের মধ্যে কোনো যদি জল গরম করি, জলের উপরে দেখবে ধোঁয়া বের হয়। কেন? কারণ জলটা বাষ্পীভূত হচ্ছে, কারণ জলকে বাষ্পে পরিণত করা হচ্ছে, এটাকেই বলা হয় বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন কাকে বলে আমরা পড়ে নিলাম। নেক্সট আমরা যদি যাই, পেস্ট কাকে বলে? পেস্ট যে সমস্ত ক্ষতিকারক জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের ক্ষতি করে, বিশেষত গৃহপালিত জীবজন্তুর, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উদ্ভিদের ক্ষতি করে, তাদেরকে পেস্ট বলে। কার কার ক্ষতি করে? মানুষের ক্ষতি করতে পারে, বিশেষত গৃহপালিত পশু, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উদ্ভিদের ক্ষতি করে, তাদেরকে পেস্ট বলে। যেমন প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক, কীটপতঙ্গ ইত্যাদি। কী কী? প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক, কীটপতঙ্গ, এগুলো হলো পেস্ট। তাহলে পেস্ট কী করে? ক্ষতিকারক জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবের কোনো না কোনো ক্ষতি করবে, তাদেরকেই আমরা বলবো পেস্ট। যেমন প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক, কীটপতঙ্গ ইত্যাদি। নেক্সট যদি আমরা যাই, সামাজিক পতঙ্গ কাকে বলে? যারা সমাজে ভালো কাজ করে, সমাজের উপকার করে, ঠিক আছে, বা সমাজে বসবাস করে, বা সুশৃঙ্খলভাবে বসবাস করে, বা দলবদ্ধভাবে বসবাস করে, সেগুলোকে বলা হয় সামাজিক পতঙ্গ। কী বলেছে দেখো, যেসব পতঙ্গ দলবদ্ধভাবে বা সুশৃঙ্খলভাবে নিজেদের উপনিবেশ তৈরি করে বসবাস করে, তাদের সামাজিক পতঙ্গ বলে। যেমন পিঁপড়ে, উইপোকা, মৌমাছি, বোলতা, এরা সব দেখবে একসঙ্গে থাকে, একসাথে থাকার চেষ্টা করে, আলাদা থাকে না। আর এই পিঁপড়েই কিন্তু আগাম বৃষ্টির খবর কিন্তু জানতে পারে, বৃষ্টি হবে কি না সেটা কিন্তু অগ্রিম খবর কিন্তু এই পিঁপড়ে সবার আগে জানতে পেরে যায়। তো এটা একটা ভালো পয়েন্ট, ঠিক আছে, তো এটা লিখে নিতে পারো তোমরা। তো এখানে কি বলেছে দেখো, যারা সুশৃঙ্খলভাবে একসঙ্গে বসবাস করতে পারে, তাদেরকেই বলা হবে সামাজিক পতঙ্গ। নেক্সট যদি দেখি 34, ভাইরাস কাকে বলে? একটু আগেই বললাম, ভাইরাস কিন্তু জীব ও জ্বরের মধ্যে একটা অবস্থান, সেটাই লিখেছে, জীব ও জ্বরের মধ্যে এক ধরনের বস্তু। ভাইরাসকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, সাধারণ যন্ত্রের সাহায্যে কিন্তু, সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু দেখা যাবে না, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে। এরা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত রোগ সৃষ্টিকারী অকোষীয় বস্তু, এদের মধ্যে কোনো কোষ থাকে না, কারণ এটা জীব না, তো জীব থাকলে কোষ থাকবে, জীব নয় তাহলে কোষ থাকবেও না, তাহলে এটা অকোষীয় বস্তু। ওই জন্যই ভাইরাসকে কোনো ট্যাবলেটের সাহায্যে বা কোনো অ্যান্টিসেপটিকের সাহায্যে কিন্তু বধ করা যায় না, ওই জন্য ভ্যাকসিন দরকার পড়ে ভাইরাসের জন্য, কারণ ভাইরাসে কোনো কোষ নেই, অকোষীয়। আর অকোষীয় জিনিসকে কখনো ট্যাবলেট বা অ্যান্টিসেপটিকের মাধ্যমে কিন্তু বশ করা যাবে না, তার জন্য কিন্তু ভ্যাকসিন দরকার পড়বে। ওই জন্যই করোনার জন্য ভ্যাকসিন তৈরি করতে অনেকটা সময় লাগলো, তারপরে সবাইকেই দেওয়া হলো, ঠিক আছে। এইগুলো ভ্যাকসিন কেন লাগছে? কারণ ভাইরাস ঘটিত রোগ। নেক্সট যদি দেখি, পুষ্টি কাকে বলে? যে বিপাকীয় প্রক্রিয়ার সাহায্যে জীবদেহে অর্জিত শক্তি পদার্থ এই জীবদের সুষ্ঠু বৃদ্ধি বিকাশ ঘটায়, তাকে আমরা পুষ্টি বলি। তাহলে পুষ্টি কাকে বলে? যে বিপাকীয় প্রক্রিয়ার সাহায্যে জীবদেহে অর্জিত শক্তি ও পদার্থ এই জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটায়, তাকেই পুষ্টি বলে। নেক্সট যদি দেখি, বেনথস কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা থেকে কিন্তু প্রশ্ন হয়, বেনথস কাকে বলে? যে সামুদ্রিক জীবগোষ্ঠী জোয়ার ভাটার অন্তর্বর্তী অঞ্চলে মোটামুটি স্থিরভাবে বসবাস করে, তাদেরকে বেনথস বলে। যেমন কাঁকড়া, খুবই ইম্পর্টেন্ট, সি অ্যামিনন ইত্যাদি। তো বেনথসের এক পরীক্ষার সময় দেয়, বেনথসের একটা উদাহরণ দাও, তো অবশ্যই কাঁকড়া, কারণ জোয়ার ও ভাটার অঞ্চলের অন্তর্বর্তী অঞ্চলে মোটামুটিভাবে স্থিরভাবে বসবাস করতে পারে সমুদ্রের মধ্যে, তাহলেকেই আমরা বলবো বেনথস। যেমন কাঁকড়া, সন্ন্যাসী কাঁকড়াও বলে অনেক সময়। নেক্সট প্রশ্ন, নেকটন কি? এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু একটা আমরা যদি দেখি WBCS আসা প্রশ্নের মধ্যে পড়ে নেকটন। নেকটন হলো মাছ, কচ্ছপ, তিমি প্রভৃতি বড় এবং সাঁতারু জলজ প্রাণীদের নেকটন বলা হয়। বড় বড় যেগুলো পানি হয়, জলের মধ্যে যেগুলো বড় বড় পানি হয়, সেগুলোকেই বলা হয় নেকটন, ঠিক আছে। নেক্সট যদি দেখি, আচ্ছা আমি একটু আগেই বললাম ইকোলজি কথাটি কোন দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, আমরা প্রথমেই বললাম ইকোলজি দুটো গ্রিক শব্দ, একটা ঐকোস একটা লোগোস। ঐকোস মানে হচ্ছে বাড়ি, আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। বাড়ি বা বাস্তুতন্ত্র সম্পর্কে যে জ্ঞান, তাকেই আমরা বলবো ইকোলজি, ঠিক আছে। ঐকোস মানে হচ্ছে বাড়ি, আর লোগোস মানে হচ্ছে জ্ঞান, ঐকোলোগোস। এবার জলে বা জলভাগে খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। জলে, ঠিক আছে, জলে কি হয়? জলে ছোট ছোট গাছ হয়, আমরা যদি জলভাগে বলি ছোট ছোট গাছ হয়, যেটাকে আমরা বলি ফাইটোপ্ল্যাঙ্কটন, ছোট ছোট উদ্ভিদ, সেগুলোকে কী খায়?
ছোটো ছোটো প্রাণীগুলো খায় জু প্ল্যাঙ্কটন। এই জু প্ল্যাঙ্কটনকে কে খায়? ছোটো মাছ খাবে। এই ছোটো মাছকে আবার বড় হাঙর টাঙ্গর তিমি এইসব মাছ খাবে। তাহলে কি দেখলাম? ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপর থেকে আসলো জু প্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন থেকে আসলো ছোটো মাছ, ছোটো মাছ থেকে আসলো বড় মাছ। তাহলে জলে বা জলভাগে খাদ্য শৃঙ্খলের উদাহরণ। নেক্সট প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, সাইটোলজি কাকে বলে? আচ্ছা, সাইটোলজি কাকে বলে? সাইটোলজি হলো কোষবিদ্যা। কোষ দেহের ক্ষুদ্রতম ও গঠনগত কার্যতম একক হলোই কোষ। ঠিক আছে, তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কোষের আকৃতি কার্যকরিতা সম্বন্ধে জানা যায় তাকে সাইটোলজি বা কোষবিদ্যা বলে। কোষ কি? দেহের ক্ষুদ্রতম এবং গঠনগত কার্যগত একক। ক্ষুদ্রতম গঠনগত কার্যগত একককেই বলা হয় কোষ। তাহলে কোষ নিয়ে যখন পড়াশোনা করা হবে তখন সেটাকে বলে সাইটোলজি বা কোষবিদ্যা। কোষ নিয়ে যে বিদ্যাটা, ঠিক আছে, সেখানে কোষের আকৃতি থাকবে, কোষের ক্ষমতা থাকবে, কোষের কার্যকারিতা সম্বন্ধে জানা যাবে, তাদেরকে বলবো সাইটোলজি বা কোষবিদ্যা। নেক্সট প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন, কলা বা টিস্যু কাকে বলে? আমরা কি জানি? আমরা জানি কতগুলো কোষ নিয়ে হয় কলা। ঠিক আছে, কলা একবারে আসে না, কিছু কোষ নিয়ে হয় কলা, কতগুলো কলা নিয়ে হয় অঙ্গ, কতগুলো অঙ্গ নিয়ে হয় শরীর। ঠিক আছে, এইভাবে গঠন হয় কিন্তু। তো কলা কি? যে সমস্ত কোষের উৎপত্তি ও কাজ মূলত একই রকম, গঠন প্রণালী অভিন্ন, সেই রকম কোষ সমষ্টিকে বলা হয় কলা। যারা একই রকম দেখতে হবে, যেমন আমরা জানি ভাজক কলা, স্থায়ী কলা। এবার আবার যদি ভাগ করি, জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, এইসবগুলো কলা। কী হয়? গঠনগতভাবে এবং কার্যগতভাবে, উৎপত্তিগতভাবে যদি এক হয়, উৎপত্তি, কার্যগত এবং গঠনগতভাবে যেসব কোষগুলো একই রকম তাদেরকে আমরা বলবো কলা। তো এই ছিল আজকে আমাদের ইকোলজি, ইকোসিস্টেমের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে। দেখো, টপিকে তো অনেক কিছু আছে, কিন্তু আমাদেরকে বেছে বেছে পড়তে হবে। তো এই 41টা প্রশ্ন ঠিকঠাক করে পড়ো। এবার আমাদের যে এমসিকিউ ক্লাসগুলো হয় সেটা যদি ঠিকঠাক করে পড়ো, আশা করি ইবিএসে 27-এর উপর নাম্বার আরামে পেয়ে যাবে। আমরা এরকম মাঝে মাঝে এরকম বড় ডিটেলসের প্রশ্ন কিন্তু নিয়ে আসবো, যাতে তোমাদের জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার থাকে, খালি এমসিকিউর উপর যেন ডিপেন্ড না করতে হয়। তো এই আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। যারা আজকে নতুন দেখছো আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে, যাতে যখনই আমরা ক্লাস নিব তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তুমি সেই ক্লাসটি পরে দেখে নিতে পারবে। এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা ভিডিওর সঙ্গে যুক্ত হতে পারে এবং নিজের প্রিপারেশান আরও উন্নত করতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।